বাড়ি সত্যি বলছি, কিন্তু কপালে শনি থাকলে তা কিন্তু ঠেকানো যায় না। বিএনপির ক্ষমতাকে পুঁজি করে বাংলাদেশে নজিরবিহীন অপ্রত্যাশিত লোমহর্ষক বর্বর ঘটনা ঘটছে। আইয়ামে জাহিলিয়াতের রাজত্ব কায়েম করছে বিএনপি। বিএনপির লোকজন সভ্য নয়, তারা আধুনিক নয়, তাদের চরিত্র, চিন্তা, তাদের কাজ আইয়ামে জাহিলিয়াতের আচরণের বহিঃপ্রকাশ ঘটায়। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি সরকার নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে বাংলাদেশে, তাদেরকে সেসব প্রতিশ্রুতির কিছু একেবারেই সুনির্দিষ্টভাবে প্রমাণ করে দিতে হবে। আমরা খুব নিকট অতীতে, যেমন ধরুন 20 বছরের ভিতরে দুইটি প্রতিষ্ঠানকে একেবারে ক্লপস হতে দেখলাম চোখের সামনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূস সরকারের নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগই নতুন সংসদে উঠছে না, এমন সিদ্ধান্তই বেরিয়ে এসেছে বিএনপির ঘনিষ্ঠ সূত্র থেকে। বিএনপির ক্ষমতাকে পুঁজি করে বাংলাদেশে নজিরবিহীন অপ্রত্যাশিত লোমহর্ষক বর্বর ঘটনা ঘটছে। আইয়ামে জাহিলিয়াতের রাজত্ব কায়েম করছে বিএনপি। বিএনপির লোকজন সভ্য নয়, তারা আধুনিক নয়, তাদের চরিত্র, চিন্তা, তাদের কাজ আইয়ামে জাহিলিয়াতের আচরণের বহিঃপ্রকাশ ঘটায়। দর্শক, আপনারা জানেন যে নরসিংদীতে একটা লোমহর্ষক ঘটনা ঘটেছে। কি বিভৎসতা! সেই ঘটনায় কিশোরীকে বাবার হাত থেকে ছিনিয়ে নিয়ে তারপরে এক পর্যায়ে হত্যা, তার আগে একবার ধর্ষণ, কিন্তু কোনো বিচার নেই। কাদের পক্ষে এটা সম্ভব? আরো তেজগাঁওয়ে বিভিন্ন জায়গায়, শুধু এটা না। ইউনূসের আমলে এটা শুনছেন না? হ্যাঁ, বিচ্ছিন্ন দুই একটা করেছে, তাও করেছে বিএনপি ছাত্রদল। বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে বিভিন্ন জায়গায় এই ধর্ষণের মতো মারাত্মক ঘটনা ঘটছে। কারা করছে? বিএনপি করছে। কেন হঠাৎ করে বিএনপি ক্ষমতা আসার পর এটা জ্যামিতিক হারে বেড়ে গিয়েছে? কারণ এই যে ধর্ষণ, এটা মূলত ক্ষমতার একটা প্রয়োগ। এটা কিন্তু তেমন এনজয় নয়। এভাবে জোর করে করলে কিন্তু মজা পাওয়া যায় না। এটা বুঝতে হবে। আলোচনাটা একটু বিব্রতকর, কিন্তু বুঝতে হবে যে এভাবে জোর করে কোনো ইন্টারকোর্সে তেমন মজা পাওয়া যায় না। তাহলে এটা কেন করা হয়? এটা মূলত, আই রিপিট, এটা মূলত পাওয়ার কিংবা ক্ষমতার একটা বহিঃপ্রকাশ, যে আপনার ক্ষমতা আছে, আপনি জোর করে এটা করতে পারেন। এটা একটা পাশবিকতা, নির্যাতন। অতএব এই কাজের সাথে এনজয়মেন্টের, ইন্টারকোর্সের সম্পর্ক না, বেসিক্যালি এর সাথে সম্পর্ক মূলত ক্ষমতার। অতএব বিএনপি ক্ষমতা আসার পর বিএনপি সন্ত্রাসীরা ভেবেছিল তাদেরকে কে কি বলবে, তারা যা ইচ্ছা তা করবে, যার ফলে তারা ধর্ষণের মতো ঘটনা কনস্ট্যান্টলি ঘটিয়ে যাচ্ছে এবং তারপর হত্যা করছে। পুরো জাতি এখন নিরাপত্তা সংকটে আছে। এই বিএনপি হাতে দেশ নিরাপদ নয়। এই বিএনপি, এই ছাত্ররা, এই সন্ত্রাসী গোষ্ঠী, এরা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে, এই মাদক সেবী, মাদক বিক্রেতা গোষ্ঠী যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে, তখন সমাজ নিরাপদ নয়। হ্যাঁ, যেসব এলাকায় জামাতের এমপি আছে এবং জামাতের কমান্ড চলে, পুলিশ জামাতের এমপির কমান্ডে চলে, সেসব জায়গায় ঠিকই জনগণের নিরাপত্তা আছে, অন্য কোথাও জনগণের নিরাপত্তা নেই। কি লোমহর্ষক ঘটনা ঘটিয়ে দিয়েছে। এটা প্রথম দায় হচ্ছে বিএনপি সরকারের। কারণ তাদের পার্টির স্ট্রাকচার এরকম যে আমরা ক্ষমতায় আসি, অতএব তোমরা যা ইচ্ছা তা করো। এবং নির্বাচন আগেই বলেছিল তোমরা ধৈর্য ধরো, এটা হবে। দর্শক, খবর দেখেন, নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যা করানোর মামলায় বিএনপি নেতা সহ গ্রেপ্তার 5। পত্রিকা আবার ওইটা লেখে না, আসল ঘটনাটা লেখে না। বিএনপি নেতা সহ গ্রেপ্তার 5, মানে বিএনপি নেতা গ্রেপ্তার। কারণটা কি? একটা পর্যায়ে জামাত শিবির জনতার প্রতিবাদের ফলে বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে। অনেক জায়গায় মামলা নেওয়া হয় না। তেজগাঁওয়ের একটা ঘটনা মামলা নেয় না, হত্যা করে ছোট বাচ্চা শিশু ধর্ষণের পর হত্যা করে লিফটের নিচে যে গর্ত, ওইখানে রেখে দেওয়া হয়েছে, কিন্তু মামলা নেয় না। কেন মামলা নেয় না? এর সাথে জড়িত ছাত্রদল বিএনপি। এদেশের পুলিশ সবচাইতে নিকৃষ্ট দালাল। পুলিশের চাইতে নিকৃষ্ট কোনো প্রাণী হয় না। এবং এই পুলিশগুলো আমি নিজে দেখেছি, যত বড় অপরাধ করুক না কেন, কিচ্ছু বলবে না বিএনপিকে। হ্যাঁ, বিএনপির উপর থেকে যখন বলা হয় যে বিএনপি করুক, তারপরে তুমি ধরো এইটাকে, তখন ধরে। মানে ওদের কোনো মেরুদণ্ড নাই। ওদের চাইতে নিকৃষ্ট কোনো প্রাণী হয় না। ওরা একবার জুলাইতে শিক্ষা পেয়েছে, ওদের পরিবারের উপর গজব পড়বে। এই জন্য দেখবেন যারা পুলিশে চাকরি করে, ওদের অধিকাংশের সন্তানরা মানুষ হয় না। ওদেরকে জবাই দেয়। ঐশীর কথা মনে আছে না? ওদের ঘরে ঘরে ঐশী জন্ম নেবে, কারণ তোরা অমানুষের বাচ্চা বেশিরভাগই। খুব অল্প পরিমাণ পুলিশ কর্মকর্তা আছে ভালো, আমি চিনি, আমার বন্ধু বান্ধব আত্মীয় অনেকে আছে, কিন্তু তাদের পুলিশ ডিপার্টমেন্টে তেমন ক্ষমতা নেই। তাদেরকে কোণঠাসা থাকতে হয়। বিএনপির সময় বিএনপি দালালি করে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ দালালি করে। অথচ ইউরোপ আমেরিকা আমরা দেখেছি না, এরকম কিছু না, আইনের শাসন। তো বিএনপি আইনের শাসন নিশ্চিত করতে পারবে না, পুলিশকে দালাল বানিয়ে রেখেছে। এখন আবার পুলিশ নিয়োগ দিচ্ছে নিজেদের দলীয় পুলিশ, যার ফলে সামাজিক অস্থিরতা। বিএনপি ক্ষমতা আসার পর দেশটা অস্থির হয়ে উঠেছে। ভয়ানক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবনতি, সব জায়গায় ডেভিয়েশন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মারাত্মক ড্রাস্টিক ডিটোরিয়েশন। হঠাৎ করে জ্যামিতিক হারে ধর্ষণ বেড়ে গিয়েছে। আওয়ামী লীগ আমলে শুধু ধর্ষণ ছিল, এখন ধর্ষণ হত্যা করা হয়। আপনি চিন্তা করছেন আমরা কোথায় আছি? দর্শক, মিডিয়াগুলো এগুলো আবার হাইলাইট করছে না। মিডিয়াগুলো কতটা নোংরা। পুলিশ এবং মিডিয়ার চাইতে নোংরা কোনো বস্তু হয় না। মিডিয়াগুলো বিএনপি যত বড় অপরাধ করুক, সে অপরাধকে ধামাচাপা দেয় এবং বিএনপির নামটা এড়িয়ে যায়। আর এই ঘটনা, এটা বিএনপির সাথেই জড়িত।
মনে রাখবেন, কেউ ধর্ষণ বা এই ধরনের ঘটনা ঘটালে, হত্যাকাণ্ড, চাঁদাবাজি, এটা ব্যক্তিগত বা সামাজিক অপরাধ নয়, এটা বিএনপির রাজনৈতিক অপরাধ। কারণ বিএনপি ক্ষমতা এসেছে বলেই, অথবা ক্ষমতা আসার আগেও বিএনপির পাওয়ার ছিল। ইউনূস আমলে তো বিএনপি ক্ষমতা ছিল, ইউনূস সরকারটা ছিল বিএনপি সরকার, সেটা তো খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মাধ্যমে ওই সরকারের সচিবরা এই সরকারের সচিব হয়, ড্রাইভাররা এই সরকারের ড্রাইভার হয়, আরো বিভিন্ন জন, এতে থেকেই তো বোঝা গেছে। অতএব ক্ষমতা ব্যবহার করে এই কাজটা করা হয়। কিন্তু মিডিয়াগুলো দেখবেন যে রিপোর্ট করে, কিন্তু বিএনপির নামটা এড়িয়ে রিপোর্ট করে। তারা বলে এটা সামাজিক একটা সমস্যা। না, এটা সামাজিক সমস্যা না, এটা বিএনপির সমস্যা, এটা রাজনৈতিক ক্ষমতার সাথে সম্পর্ক। মিডিয়া প্রতিবাদ করে না, পুলিশ অ্যাকশন নেয় না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে পিটায়, হেনস্থা করে। ছাত্র দলের এক সন্ত্রাসী পদধারী, ছাত্র দলের বেশিরভাগই সন্ত্রাসী, পদধারী সন্ত্রাসী, মাদক সেবী, হত্যা মামলার আসামি, লাঠি দিয়ে নারী শিক্ষার্থীকে পিটিয়েছে গভীর রাতে। বাম সন্ত্রাসীরা, বাম দালালেরা প্রতিবাদ করে, ছাত্র দলের নাম লেখে না। এইভাবে সিলেক্টিভ কৌশলী প্রতিবাদ করলে জীবনে এই সমস্যার সমাধান হবে না। একমাত্র জামাত, শিবির, এনসিপি, ডাকসু এরা প্রতিবাদ করছে, অন্য সবার বিবেক মরে গেছে। সাধারণ শিক্ষার্থীরা এখন প্রতিবাদ করতে ভয় পায় কেন? এখন আবার পুলিশ ভেরিফিকেশনের নামে আমার চাকরি আটকে দেয় কিনা। আমি বিএনপির আকামের বিরুদ্ধে বলেছি না। আওয়ামী লীগ তো অনেক বছর টিকে ছিল, বিএনপি 1.5 বছর টিকতে পারে কিনা সন্দেহ আছে। কঠিন বিপদ বিএনপি সামনে অপেক্ষা করছে। এই অপকর্মের বিরুদ্ধে জামাত প্রতিবাদ করছে, শিবির রাজপথে নেমে গিয়েছে, ডাকসু বিক্ষোভ মিছিল করেছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করা দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারো না, নিজেকে ডিফেক্টো প্রধানমন্ত্রী ভাবো, ভারত বসিয়েছে। মনে রাখবেন, এই সরকার তারেক রহমান সরকার নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চাইতে অন্য কারো বিশেষ এক মন্ত্রী বিশেষ ক্ষমতা আছে। এটা অদৃশ্য শক্তি এখানে ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। তো দর্শক, জামাত এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। নরসিংদীর মাদকদ্বীপে কিশোরীকে ধর্ষণ করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এহসান মাহমুদ জুবায়ের, এবং ঘটনার বিচার দাবি করছে। শিবির, ডাকসু, বিশেষ করে ডাকসু ঢাবি সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করেছে বাদ জুমা। সেখানে এস এম ফরহাদ, সাদিক ক্যাম এবং ডাকসু নেত্রীরাও কথা বলেছে, প্রতিবাদ করেছে। তারা এই বিষয়ে ছাড় দিবে না। এখন দেখি আমাদের আশাকাঙ্ক্ষার একমাত্র ভরসা শিবির, সাদিক ক্যাম, ডাকসু, জামাত যে বিষয়ে জোরালো প্রতিবাদ করতে পারে এনসিপি, সে বিষয়ে একটু বিচার হয়, গ্রেপ্তার হয়। তাও কোন ফাঁক পকড় থেকে বের হয়ে যাবে বলা যায় না। আসুন সবাই জেগে উঠুন, বিএনপি সরকারের বিরুদ্ধে জেগে উঠুন। কারণ এটা বিএনপির দোষ, বিএনপির ক্ষমতার দোষ। জামাতকে ক্ষমতা দিতেন, জামাতের লোকজন এই কাজ কোশ্চিন কালো করতো না। জামাত বিভিন্ন জায়গায় তো ক্ষমতা এক্সারসাইজ করে, ডাকসুতে ক্ষমতায়, শিক্ষা প্রতিষ্ঠানে তো শিবির ক্ষমতায়, এখন না বিএনপি ক্ষমতা এসেছে। ইউনূস সরকার আমলে তো শিবিরের নিরঙ্কুশ ক্ষমতা ছিল, কই দেখেছেন কোনো অপকর্ম করতে? অতএব বিএনপি সরকারের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি সরকার নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে বাংলাদেশে, তাদেরকে সেসব প্রতিশ্রুতির কিছু একেবারেই সুনির্দিষ্টভাবে প্রমাণ করে দিতে হবে। বাংলাদেশে খুব শিগগিরই ওয়াশিংটন থেকে সবচেয়ে উঁচু পর্যায়ের যে সফরটি ঘটতে যাচ্ছে নতুন সরকার শপথ নেওয়ার পর, সেই সফরটির আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর 6 থেকে 9 তারিখের মধ্যে ঢাকা সফর করবেন। পল কাপুরের এই ঢাকা সফরের আগে বিএনপি সরকারকে তারা যে ধরনের গণতান্ত্রিক পরিবেশ, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে কথা দিয়েছে, সেই বিষয়গুলোতে তাদের প্রতিশ্রুতি স্পষ্টভাবে প্রমাণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক রকমের পরামর্শে এবং অনেকে বলছেন নির্দেশনায় খলিলুর রহমান ডক্টর ইউনূসের সরকার থেকে তারেক রহমানের সরকারে ঢুকেছেন এবং তারেক রহমানের সরকারে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োজিত হয়েছেন। খলিলুর রহমানই ইউনূস সরকারের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মূলত সকল রকমের আলাপ আলোচনা, দর কষাকষিগুলো করে আসছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এসে এবং ইউনূস সরকারের আমলে বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা দুটো দিকে একরকমের ভাগ হয়ে যায়। তার একটি হচ্ছে বাণিজ্য। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসবার আগেই বলেছে যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৃদ্ধি, সারা পৃথিবীতে বাণিজ্য প্রসার। ট্রাম্প এই পাল্টা শুল্ক আরোপ করেছেন, সেই পাল্টা শুল্ক কমাতে বাংলাদেশের ইউনূস সরকার গিয়ে রীতিমতো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করে এসেছে। সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কি আছে তা আমাদের বলে নাই পর্যন্ত। এখন মার্কিন যুক্তরাষ্ট্রেই বলা হচ্ছে ট্রাম্পের সেই শুল্ক আরোপ অবৈধ। বাংলাদেশের সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ভাগ্যে কি ঘটে সেটা দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যের পাশাপাশি তাদের জন্য একই রকম স্বার্থ রক্ষাকারী গুরুত্বের সঙ্গে যে বিষয়টিকে দেখে সেটা হচ্ছে নিরাপত্তা ইস্যু। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইউনূসকে ধমকে চিঠি লিখেছিলেন যে তাড়াতাড়ি ব্যবসা বাড়ান, সেই চিঠিতে আপনাদের মনে থাকবে যে তিনি সেই চিঠিকেও নিরাপত্তা ঝুঁকির দিকে নিয়ে গিয়েছিলেন। তিনি বলেছেন ব্যবসা না বাড়ালে ব্যাপারটা আমাদের জন্য নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করে বলে আমরা মনে করি। মার্কিন যুক্তরাষ্ট্র সবকিছু নিরাপত্তা লেন্স দিয়ে দেখে এবং সবকিছুর পরেও নিরাপত্তাকে আসলে অন্য ভাষায় বললে সারা পৃথিবীতে একদিকে তাদের স্বার্থ রক্ষাকে, অন্যদিকে তাদের এক রকমের নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়কে এবং তাদের জন্য হুমকি হয়ে ওঠে এমন কোন শক্তি যাতে কোথাও এক রকমের দাপিয়ে বেড়াতে না পারে বা খুবই চাঙা হয়ে না ওঠে, সেদিকটায় তারা লক্ষ্য রাখে। মার্কিন এই যে কর্মকর্তা, উচ্চ পদস্থ কর্মকর্তা যে বাংলাদেশ সফরে আসছেন, পল কাপুর, যিনি কিনা ডোনাল্ড লুর জায়গায় এসেছেন,
তার মূল কাজের জায়গা কিন্তু হচ্ছে এই নিরাপত্তা ইস্যু। পল কাপুর মূলত নিরাপত্তার বিষয় দেখেন এবং এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ইস্যু নিয়ে তিনি দীর্ঘ সময় ধরে মার্কিন প্রশাসনে কাজ করছেন। তিনি শুধু ভারতীয় বংশোদ্ভূত তাই নন, নাম দেখে নিশ্চয়ই ধারণা করছেন পল কাপুর তিনি ভারতপন্থী হিসেবে পরিচিত, কারণ মার্কিন প্রশাসনে তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন, গবেষণার কাজে যুক্ত ছিলেন। এই পল কাপুর মার্কিন প্রশাসনে সবসময় সেই মতবাদকে একরকমের প্রচার করে এসেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, বিশেষ করে দক্ষিণ ও মধ্য এশিয়ায় সবচেয়ে মঙ্গল হবে যদি তারা ভারতকে সবচেয়ে বড় কৌশলগত মিত্র হিসেবে গ্রহণ করে এবং যদি ভারতের পরামর্শে এবং পাকিস্তান থেকে দূরত্ব সৃষ্টি করে তারা একরকমের নিরাপত্তা কৌশল সাজিয়ে নেয়। ট্রাম্প প্রশাসন কিন্তু ঠিক সেই কাজটিই করেছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসেই ঘোষণা করেছে তাদের নিরাপত্তা কৌশলে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তারা মনে করে ভারত তাদের সবচেয়ে বড় কৌশলগত মিত্র। আপনাদের মনে থাকবে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর যখন ভারতের প্রধানমন্ত্রী মোদী গেলেন ওয়াশিংটনে, তখন ট্রাম্প রীতিমতো মোদীকে পাশে বসিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন যে বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদীর ওপরেই ছেড়ে দিতে চান। আমেরিকা ট্রাম্প প্রশাসন ঠিক সেভাবেই বিষয়টা দেখে এবং সে বিষয়ে তাদের বার্তা আরো স্পষ্ট করতে এই পল কাপুরকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব হিসেবে নিয়োগ দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। কাজেই এই পল কাপুরের নিয়োগের সঙ্গে যেমন এই দক্ষিণ মধ্য এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের সঙ্গে ভারতের প্রভাব একদম মিলেমিশে যাওয়ার ব্যাপারটা স্পষ্ট হয়, তেমনি মনে রাখতে হবে এই যে খলিলুর রহমান শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সুপারিশেই বা পরামর্শেই তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাই নয়, ভারতও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই খলিলুর রহমানের সঙ্গে একমাত্র আলাপের চ্যানেল খুলেছিল। নভেম্বর মাসে অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে নিয়ে গিয়েছিলেন ভারতে এবং নিয়ে গিয়ে সেখানে তাদের মধ্যে যে বৈঠক হয়েছিল সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন এবং সেখানে সুস্পষ্টভাবে ভারত এবং যুক্তরাষ্ট্রের পক্ষে খলিলুর রহমানকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশকে একটা চরমপন্থা মৌলবাদের হাত থেকে রক্ষায় তারা মনে করেন এটা গুরুত্বপূর্ণ আঞ্চলিক নিরাপত্তার জন্য যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে, বাংলাদেশে আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দিতে হবে, যাতে আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করবার পর যে শক্তির বাংলাদেশে উত্থান হয়েছে সে শক্তি আওয়ামী লীগ না থাকার সুযোগে এতটা চাঙা হয়ে উঠতে না পারে এবং যতটা না তার চেয়ে শক্তি তার চেয়ে বেশি শক্তি প্রদর্শন করতে না পারে। অজিত দোভাল মার্কিন যুক্তরাষ্ট্র সে সময় খলিলুর রহমানের হাতে সীমান্তবর্তী এলাকায় জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে নানা রকম প্রমাণাদি উত্থাপন করেছিলেন এবং কি করতে পারেন তিনি সে কথা যাতে এক সপ্তাহের মধ্যে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে রিপোর্ট করতে পারেন, সেজন্য ভারত থেকে বাংলাদেশে ফেরার পরেই খলিলুর রহমানকে অজিত দোভাল আর মার্কিন যুক্তরাষ্ট্র আবারও দোহা নিয়ে গিয়েছিলেন। দোহার মধ্যস্থকের উপস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সঙ্গে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা লেন্সে বৈঠক করবার জন্য, যেখানেও তাদের একমাত্র বার্তা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের তরফ থেকে যে বাংলাদেশে রাজনৈতিক পরিবেশে মৌলবাদ উগ্রবাদের উত্থান ঠেকাতে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রমে ফেরানো গুরুত্বপূর্ণ, যেটা না হলে শুধু আঞ্চলিক নিরাপত্তা নয় মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে পুরো বৈশ্বিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলতে পারে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড, যিনি কিনা অজিত দোভালের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ, তিনিও কিন্তু সেই 2025 ফেব্রুয়ারিতেই ঘোষণা দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে 2024 পর থেকে যেই রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে তারা বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা করছে এবং মার্কিন প্রশাসন ট্রাম্প প্রশাসন যে কোনো ভাবে পৃথিবীর যে কোনো দেশে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা ঠেকিয়ে দিতে সর্বশক্তি প্রয়োগ করবে। কাজেই মার্কিন প্রশাসন নিরাপত্তার লেন্সে যখন বাংলাদেশকে দেখছে সেখানে তারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে অবশ্য প্রয়োজনীয় মনে করে। এ বার্তা ইউনূস সরকারের আমলেও তারা স্পষ্ট করে দিয়েছে এবং তারপর এমনকি বাংলাদেশের নির্বাচনের মাত্র সপ্তাহ বাকি থাকতে জানুয়ারি মাসের শেষ দিকেও এই পল কাপুর সহ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ওয়াশিংটনে খলিলুর রহমানকে ডেকে নিয়ে আবারও সেই বার্তাই দিয়েছিলেন যাতে নির্বাচনে কোনোভাবেই মৌলবাদের উগ্রবাদের চরমপন্থার কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় খিলাফতের উত্থান ঘটতে না পারে এবং সেটা যাতে যে কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করে। যে নিশ্চয়তার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র জুন মাস থেকে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ শুরু করে, আগস্ট মাসে তাদের রাষ্ট্রদূতকে পাঠায় তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করতে, আর ডিসেম্বরে তারেক রহমানকে দেশে নিয়ে আসে। নির্বাচনের ফলাফল প্রকাশের পর ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ জামায়াতে ইসলামী এবং ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি যে ধরনের প্রতারিত বোধ করে প্রশাসন এবং সরকারের কাছ থেকে সহযোগিতা না পেয়ে খলিলুর রহমান জানেন, ইউনূস জানেন কোন প্রতিশ্রুতিতে কোন শর্তের মুখে তাদের পক্ষে জামায়াতে ইসলামীকে সহযোগিতা দেওয়া সম্ভব হয় নাই। খলিলুর রহমান তারেক রহমান জানেন পল কাপুরের এজেন্ডা কি, পল কাপুরের বিশ্বাস কি। পল কাপুর জিহাদ নিয়ে ইসলামী জঙ্গিবাদ নিয়ে গবেষণা করেছেন এবং তার গবেষণার একটা মূল বিষয় হচ্ছে এই যে পাকিস্তান হচ্ছে পৃথিবীর এমন একটা দেশ যে দেশটা জিহাদের মাধ্যমে
মাধ্যমে ইসলামী জঙ্গিবাদ পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে যায় এবং সেখানে প্রভাব বিস্তার করে। এই যে ইসলামী জঙ্গিবাদের বিকাশ ঘটাতে জিহাদের নামে পাকিস্তানের যে অবদান, সেই অবদান মার্কিন প্রশাসনকে বরাবর স্মরণ করিয়ে দিয়ে পল কাপুর সবসময় পাকিস্তান থেকে দক্ষিণ মধ্য এশিয়ার সকল দেশকে দূরত্বে রাখা যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, এই পরামর্শ দিয়ে আসছেন। তারেক রহমান খলিলুর রহমান তাই জানেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ট্রাম্প প্রশাসনের যেমন সবচেয়ে বড় মিত্র ভারত, তাই ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা খুব শিগগিরই তাদেরকে দিতে হবে এবং যে বার্তা ভারতে তাদেরকে প্রথম পৌঁছে দেওয়া শুরু করেছে, তেমনি পল কাপুরের সফরের আগে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর খোলার স্পষ্ট বার্তা আসতে হবে সরকারের দিক থেকে। এই বার্তা তাই তারেক রহমানরা দেরি না করে 12ই ফেব্রুয়ারি থেকেই দেওয়া শুরু করেছেন। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলছে, সেসব অফিস এরপর আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি গিয়ে ভাঙছে, আগুন দিচ্ছে বটে, কিন্তু প্রশাসন কোথাও আওয়ামী লীগ নেতা কর্মীদের সেজন্য গ্রেফতার করেনি। এরই মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একজন আত্মসমর্পণ করেছেন বরিশালে এবং পরে জামিন পেয়েছেন, মুক্তি পেয়েছেন আলোচিত নেত্রী সেলিনা হায়াৎ আইভিও। এরকম নানা ইঙ্গিত দিয়ে তারেক রহমান, খলিলুর রহমান এখন আপাতত তারা যে একটা পরিসর তৈরি করে দিচ্ছেন সে ইঙ্গিত বজায় রাখতে চাইছেন। তবে পল কাপুরের সফরের আগে এতটুকুই যথেষ্ট হবে কিনা সে প্রশ্নও থেকে যায়। এমনকি আওয়ামী লীগ বিরোধী অনেক পত্রপত্রিকা লিখছে যে ঢাকায় বসেই সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরীরা নাকি বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে আলাপ আলোচনা অত্যন্ত জোরদার করেছেন তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে। ব্রেন্ট ক্রিস্টেনসন, মার্কিন রাষ্ট্রদূত, তিনি কিন্তু ঢাকায় নেমেই সাংবাদিকদের সঙ্গে যে দেখা করেছেন, একটা বিস্তারিত সভার আয়োজন করেছিলেন, সেখানে স্পষ্ট করে বলেছিলেন যে আপনারা জানেন আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ করি, কাজে আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করব। কারণ মার্কিন রাষ্ট্রদূত বলছেন যে তারই বহু বছরের ব্যক্তিগত বন্ধু আছেন এমন সব দলেও যারা ক্ষমতায় নাই। কাজে তখনও বুঝতে অসুবিধা হয় নাই যে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন কোন দলের দিকে ইঙ্গিত করছেন, এটা জানিয়ে যে তারা সব পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছেন। ওয়াশিংটনে, দিল্লিতে, ঢাকায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে, বিভিন্ন অংশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মিত যোগাযোগ হচ্ছে, এ খবর কয়েক মাসের পুরনো। পল কাপুর, অজিত দোভাল ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বার্থ রক্ষায়, বাংলাদেশে মৌলবাদের প্রভাব কমিয়ে আনতে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরাতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। এবং এ দফায় যখন তিনি সফরে আসবেন, তিনি নিশ্চিতভাবে খলিলুর রহমান যখন একজন নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী, তখন যে বার্তা তারা তাকে সুস্পষ্টভাবে নভেম্বর মাস থেকে বারবার দিয়ে আসছেন, সে বার্তা নিয়ে তিনি কি করলেন, তার নেতা তারেক রহমান, যাকে সেই লন্ডন থেকে যোগাযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মনোভাব জানিয়ে আসছেন, তিনি কি করলেন, এসব কথা নিশ্চয়ই পল কাপুর সুস্পষ্টভাবে জানতে চাইবেন যখন এ দফায় তিনি ঢাকায় আসবেন। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূস সরকারের নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগই নতুন সংসদে উঠছে না, এমন সিদ্ধান্তই বেরিয়ে এসেছে বিএনপির ঘনিষ্ঠ সূত্র থেকে। এবং সেই সূত্র বলছে যে বিএনপি যাচাই বাছাই করছে কোনগুলো একেবারে নেসেসারি, খুবই নেসেসারি, যেগুলো সংসদে না তুললেই না, সেরকম 2-4টা ইস্যু কিংবা অধ্যাদেশ সংসদে উঠবে, বাকি বেশিরভাগই। অর্থাৎ বলা যায় যে আপনি দুটা পত্রিকার কথা বললাম তো, শুধু চ্যানেল আইয়ের আপনার শিরোনামটা দেখে নিন। চ্যানেল আই বলছে অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের বেশিরভাগই উঠবে না সংসদে। তার মানে শতাধিক অধ্যাদেশ এই সংসদে, নতুন সংসদে উঠছে না, বাতিল হয়ে যাচ্ছে। না ওঠা মানে আলটিমেটলি বাতিল। এবং আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে যে 30 দিন, সেই 30 দিনের মধ্যে এগুলো পাশ করতে হবে। প্রফেসর ইউনূস সরকারের 133টা অধ্যাদেশ, হাজার হাজার মানে নির্বাহী আদেশে জারি করা আইন, সব কিছু আপনাকে এই 30 দিনের মধ্যে মানে অ্যাপ্রুভ করতে হবে। এই কাজ যদি বিএনপি চায়ও করতে, তাও করা সম্ভব নয়। সেগুলো যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করা, এটা 30 দিনের মধ্যে বিএনপি সরকারের পক্ষে সম্ভব নয়। প্রফেসর ইউনূস 133টা যে অধ্যাদেশ জারি করেছেন, এটাও বাংলাদেশের ইতিহাসের রেকর্ড, যে এত কম সময়ে এত অধ্যাদেশ জারি করা। এর আগেও আমরা দেখেছিলাম যে এরশাদ সরকারের আমলে সামরিক শাসন জারি করে, সংবিধান স্থগিত করে যে সকল অধ্যাদেশ জারি করেছিলেন তিনি, আদালতে প্রায় সব অধ্যাদেশই বাতিল করে দেওয়া হয়েছিল। এবং শুধুমাত্র যেগুলো হয়ে গেছে মানে কি, যে ধরেন আপনি মাংস কেটে ফেলেছেন, মানে গরু কাটা হয়ে গেছে, মাংস পিস পিস করা হয়েছে, এখন যদি আপনাকে বলা হয় আমি আস্ত গরু চাই, তাহলে আপনি তো আর চেয়েও পাবেন না। সুতরাং ওই জায়গায় আর করার কিছু নেই, মানে আস্ত গরু ফিরিয়ে আনার কোনো উপায় নেই। কাজলের সেই কৌতুকের কথা মনে আছে? যারা একটু মানে আমাদের মতো বয়স্ক, তাদের হয়তো মনে আছে যে মানে কলা একটা ছেলেকে খেতে দিয়েছে, কলা দিয়েছে, তাকে তারপরে বলছে কলা ছুলে দাও, তারপরে ছুলে দিল, তখন আবার ছেলেটা বলছে যে বেশি ছুলে দিলে কেন, এখন বুঝিয়ে দাও। তো এই যে পুরো কলা ছুলে দিলে কেন, এখন বুঝিয়ে দাও। কলা ছোলার পরে কলা আর বুঝায় দেয়া যায় না। সুতরাং ওই যে কলা ছোলা হয়ে গেছে, কলার খোসা তুলে ফেলা হয়েছে, ওই খোসা আর কলার সঙ্গে লাগানো যায় না যেগুলো, শুধুমাত্র সেগুলোই তখন আদালতে বলা হয়েছিল যে এগুলো করার কিছু নেই, এগুলো যেহেতু হয়ে গেছে সেহেতু এগুলোর কার্যকারিতা দিয়ে দেওয়া হলো। প্রফেসর ইউনূসের আমলের অধ্যাদেশ এবং আইনের ব্যাপারগুলোতেও এই দৃশ্য দেখা যেতে পারে বলে বিএনপির ঘনিষ্ঠ সূত্র থেকে ইনফরমেশন বের করেছে আজকের পত্রিকা এবং চ্যানেল আই। তারা বলছে
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133 অধ্যাদেশের বেশিরভাগই আইনে রূপান্তর হচ্ছে না। ওই অধ্যাদেশগুলোর মধ্যে মাত্র কয়েকটি বাদে বাকিগুলো অনুমোদন বা আইনে রূপান্তরের জন্য জাতীয় সংসদে তুলবেই না বিএনপি। দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে 12 মার্চ। 30 দিনের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে, তা না হলে অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সূত্র বলছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা বেশিরভাগ অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিলের পথেই হাঁটছে বিএনপি সরকার। যেগুলো আইনে পরিণত করা হবে সেগুলো যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তালিকা চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। অধিবেশন বসার আগেই যেসব অধ্যাদেশ আইনে পরিণত করার সিদ্ধান্ত হবে তার খসড়া চূড়ান্ত করা হবে। অর্থাৎ বিএনপি এরই মাঝে কমিটি গঠন করে ফেলেছে যে অধ্যাদেশ সহ বিভিন্ন আইন কানুন যেগুলো প্রফেসর ইউনূস নির্বাহী আদেশে অনেক কিছু করেছে সেগুলো যাচাই বাছাই করছে। যাচাই বাছাই করে একান্তই প্রয়োজন, নেসেসারি, এখানে বলাও হয়েছে যে অর্থনৈতিক ব্যাপারগুলো ছাড়া, একেবারে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিক ব্যাপারগুলো ছাড়া বাকি সবগুলোই বাতিল হয়ে যেতে পারে। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে গণভোটের যে অধ্যাদেশ সেটা বাতিল হয়ে যেতে পারে। জুলাই সনদ পাশ করার যে অধ্যাদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটা বাতিল হয়ে যাচ্ছে। এরকম সহ অনেক কিছুই বাতিল হয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে এই নিউজটা পড়ে। এবং এই নিউজে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সরকার একেবারে অর্থনৈতিক ব্যাপারগুলো ছাড়া, যেগুলো রাষ্ট্রের জন্য প্রয়োজন কিংবা এখন আর ওইগুলো নিয়ে করার কিছু নাই, এগুলো ছাড়া বাকি কোনো অধ্যাদেশ কিংবা কোনো আইন ব্যাপারেই আগ্রহী না বিএনপি সরকার। প্রফেসর ইউনূসের নেয়া তড়িঘড়ি করে নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আগ্রহী না। তাহলে কি অবস্থা হবে? তাহলে যেটা হবে, মানে একটা ব্যাপার তো রয়েছে, ধরেন আপনি রাষ্ট্রপতির অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা নেই গণভোট সম্পর্কে, আপনি গণভোটের অধ্যাদেশ দিয়ে দিয়েছেন। রাষ্ট্রপতির অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা নেই, জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেল, এই অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা নেই, কারণ সংবিধানের বাইরে, সংবিধানকে ভায়োলেট করে সংবিধানের বাইরে এমন কিছু অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নেই। সেগুলোও দেওয়া হয়েছে, সেগুলো তো বিএনপি চাইলেও সংসদে পাশ করতে পারবে না। পাশ করবে কিভাবে, সেটা তো একটা বড় প্রসঙ্গ। সুতরাং আমার মনে হচ্ছে যে নতুন সরকারের 30 দিন যাওয়ার পরেই প্রফেসর ইউনূসের ব্যাপারে যে অভিযোগগুলো আসছে চতুর্দিক থেকে, অনেকেই অনেক ধরনের হুমকি ধামকি দিচ্ছেন, মামলা করবেন, এই রাষ্ট্রদ্রোহী মামলা করবেন, সংবিধান লঙ্ঘনের মামলা করবেন, অনেক কিছু করবেন বলে যে ঘোষণাগুলো আসছে, আমার মনে হয় যে এই ঘটনাগুলো ঘটতে থাকবে আরও বেশি নতুন সংসদের 30 দিন মেয়াদ পার হয়ে যাওয়ার পরে। তখন যে ব্যাপারগুলো, যে আদেশগুলো প্রফেসর ইউনূসের দেয়া আদেশগুলো বাতিল হয়ে যাবে, বেআইনি হয়ে যাবে, সেই আদেশগুলো নিয়ে একের পর এক আদালতে বিভিন্ন জনকে যেতে দেখলেও আমরা অবাক হব না। এই ব্যাপারের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো যদি আপনি চ্যানেল আই রিপোর্ট কিংবা আজকের পত্রিকার রিপোর্টটা পড়েন তাহলে আপনারও পিলে চমকে যাবে। সেখানে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু বলে একই কথা শুধুমাত্র ওই সারাংশ আর ভাব সম্প্রসারণের মতো করে বলা হবে। আপনাকে মূল আলোচনার সারাংশটা বলে দিলাম যে বিএনপি প্রফেসর ইউনূসের নেয়া সিদ্ধান্তের বেশিরভাগই সংসদে তুলছেই না। আলোচনা করে বাদ দেওয়া তো অনেক দূরের কথা, তুলছেই না। এর একটা বড় কারণ বাস্তবিক অর্থেই রয়েছে, সেটা হচ্ছে যে মাত্র 30 দিনে প্রফেসর ইউনূসের এত কর্মযজ্ঞের বৈধতা দেয়া, আলোচনা করে পর্যবেক্ষণ করে বৈধতা দেয়া, সংসদে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করা, এটা সম্ভব নয়। শুধুমাত্র 133টা অধ্যাদেশ সেটা আলোচনা করে কার্যকর করার ঘোষণা, মানে হ্যাঁ ভোটে জয়যুক্ত হলো, এটা পর্যন্ত আসতে প্রতিদিন 4.5টার মতো করে অধ্যাদেশ আপনাকে পাশ করতে হবে যদি 30 দিন একটানা সংসদ চলে, একদিনও যদি বিরতি না দেওয়া যায়। ইজ ইট পসিবল? নেভার এভার, কখনোই সম্ভব না এবং সেটা হচ্ছেও না। ফলে প্রফেসর ইউনূস এবং তার উপদেষ্টারা বড় ধরনের বিপদে পড়ে যাচ্ছে।